হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি HTML CSS টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা শিখব ব্লক, HTML ক্লাসেস, লেআউট, রেসপন্সিভনেস, iframes, JavaScript in HTML and HTML head। আচ্ছা, আমরা শুরু করে দিই। ব্লকস, ব্লক জিনিসটা কি? ব্লক শব্দের অর্থ হচ্ছে বাধা প্রদানকারী এমন কিছু যে বাধা প্রদান করতে পারে, অথবা এরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। আমাদের HTML এ অনেকগুলো ট্যাগ আছে, যার মধ্যে কিছু ট্যাগ আমরা এর আগের টিউটোরিয়ালেই দেখেছি। আর এই ট্যাগগুলো যদি আমরা কোনো ব্লকের মধ্যে রাখি, যে এই ট্যাগগুলো যেন বাইরের দিকে মানে একটা আরেকটার উপরে যেন ওভারল্যাপ করতে না পারে, এই বাধা প্রদান করার জন্য আমরা HTML এ ব্লক জিনিসটাকে ইউজ করি। এই ব্লক এলিমেন্টই মেইনলি ইউজ করা হয় হচ্ছে আমাদের HTML এর লেআউট গঠনের ক্ষেত্রে। আমরা একটা HTML ওয়েবসাইটের যদি একটা স্ট্রাকচার করতে চাই, তাহলে আমার এই ব্লক এলিমেন্টের মাধ্যমে আমার স্ট্রাকচারটা গঠন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই যে HTML এর ব্লক এলিমেন্টটাকে কি নামে পরিচিত। HTML ব্লক এলিমেন্ট আসলে div নামে পরিচিত। div ট্যাগের মাধ্যমে ব্লক এলিমেন্টটাকে রিপ্রেজেন্ট করা হয়, এবং div এলিমেন্টের মাধ্যমে যে ব্লক এলিমেন্টটাকে রিপ্রেজেন্ট করা হয়, আসলে div এর নির্দিষ্ট কোনো অ্যাট্রিবিউট নেই, যে এই ম্যান্ডেটরি কোনো অ্যাট্রিবিউট নেই। বেশ কিছু অ্যাট্রিবিউট আছে যা div এর মধ্যে ইউজ করা যায়, বাট ম্যান্ডেটরি কোনো অ্যাট্রিবিউট নেই। এখন আমরা কিভাবে চিনব কোনটি ব্লক? HTML এ তো অনেক এলিমেন্ট আছে, কোনটি ব্লক লেভেল এলিমেন্ট, কোনটি ইনলাইন এলিমেন্ট, কিভাবে চিনব? এখানে আমি আপনাদেরকে ব্লক লেভেল এলিমেন্টের একটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি। ব্লক লেভেল এলিমেন্টের আপনাদের যে ওয়েবসাইটে আপনারা করবেন ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে দেখবেন যে উপরে এবং নিচে সে অটোমেটিক্যালি একটা লাইন ব্রেক দিয়ে দিবে। লাইন ব্রেক দিয়ে সে নিচে শো করবে, এবং ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে সে পরপর শো করবে, একটার পর আরেকটা শো করতে থাকবে, কোনো লাইন ব্রেক দিবে না অটোমেটিক্যালি। আর ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে সে লাইন ব্রেক দিবে। এখন আমরা ব্লক লেভেল এলিমেন্ট এবং আমরা ইনলাইন এলিমেন্টের কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন h1 ট্যাগ, p ট্যাগ, ul ট্যাগ, তারপর টেবিল ট্যাগ। এগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। এগুলো যদি আমরা লিখি, তাহলে আমরা একটা h1 এর পরে যদি আরেকটা h1 লিখি, তাহলে আমার অটোমেটিক্যালি সে লাইন ব্রেক দিয়ে আমার পরের এলিমেন্টটাকে শো করবে। আর আমাদের ইনলাইন এলিমেন্ট যেমন আছে img, আমরা img ট্যাগ দিয়ে যদি একাধিক ইমেজ ইনসার্ট করি, তাহলে দেখা যাবে যে সেখানে আমাদের ইমেজগুলো পরপর শো করছে, একটির পর একটি শো করছে। এখন আমরা জানি HTML ক্লাসের সম্পর্কে। HTML ক্লাস জিনিসটা কি? HTML ক্লাসটাকে আমরা বলতে পারি আইডেন্টিফিকেশন এলিমেন্ট, যেটার মাধ্যমে আমরা যে কোনো HTML ট্যাগকে আইডেন্টিফাই করতে পারি ক্লাস ডিক্লেয়ারের মাধ্যমে। আমরা ক্লাস নেম যা দিব, সেই ক্লাস নেম অনুসারে আমরা ওই ক্লাসটাকে ধরে ওইটাকে আমরা স্টাইলাইজ করতে পারবো, যেটি আমরা সিলেক্টরের মাধ্যমে করছি। ক্লাসও একটি সিলেক্টর হিসেবে কাজ করে, যেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা কোন এলিমেন্টটাকে আমরা স্টাইলাইজ করতে যাচ্ছি। এখন ক্লাসের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যে আমরা সেম ক্লাস নেম দিয়ে আমরা একাধিক HTML এলিমেন্টকে আমরা স্টাইলাইজ করতে পারি। সেক্ষেত্রে আমার একই স্টাইল বারবার লেখার প্রয়োজন নেই, শুধু আমরা ক্লাস নেমটা ডিক্লেয়ার করার মাধ্যমে দুটি অথবা ততোধিক এলিমেন্টের সেম ডিজাইন আমরা দিতে পারি HTML ক্লাসের মাধ্যমে। আর আমরা যদি ক্লাস নেম ডিফারেন্ট ইউজ করি, তাহলে স্টাইল ডিফারেন্ট করা যাবে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে কাজগুলো আসলে কিভাবে করব। আমরা আমাদের ব্র্যাকেটস ওপেন করি। আচ্ছা, ব্র্যাকেটস ওপেন করে একটা নিউ ফাইল নেই, নিউ ফাইলের নেম দেই যে ব্লক class.html। ওকে, নাম দেওয়া হয়ে গেল। এখন HTML এর আমরা বেসিক কোডগুলো লিখে নিই। HTML
ক্লাসেস এক্সাম্পল। ওকে, এখন আমরা দেখি যে আমরা একটা ব্লক কিভাবে তৈরি করব। আমাদের একটা ব্লক তৈরি করার জন্য আমাদের ব্লক এলিমেন্ট হচ্ছে div এলিমেন্ট। এই div ট্যাগের মাধ্যমে আমরা ব্লক এলিমেন্ট তৈরি করতে পারি। div একটি ট্যাগ, যেই ট্যাগের মাধ্যমে আমরা একটা ব্লককে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটা ব্লক এলিমেন্ট তৈরি করে নিই। কন্টেন্ট আমাদের div এলিমেন্টের মাধ্যমে আমরা একটা ব্লক তৈরি করেছি যার ক্লাস নেম হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, এখন আমরা এটার ভিতরে একটা টেক্সট দিতে পারি। এখন আমরা p এলিমেন্টের মধ্যে টেক্সট এলিমেন্ট দিতে পারি। এখন যদি আমি, এটা হচ্ছে আমাদের একটা ব্লক এলিমেন্ট তৈরি হয়ে গেছে, এটা একটা ব্লক হিসেবে রিপ্রেজেন্ট করতেছে নিজেকে। এর ভিতরের এলিমেন্ট গুলোকে বেঁধে রাখতেছে এই কন্টেইনার, এই টিভটি, যার ক্লাস নেম দেওয়া হয়েছে কন্টেইনার। এই ক্লাস নেমের মাধ্যমে আমরা এই ভিতরের এলিমেন্ট গুলোকেও স্টাইলাইজ করতে পারি। যেমন আমি যদি এখন স্টাইলাইজ করি, আচ্ছা আমি একটা স্টাইল শিট ডিক্লেয়ার করে আসি। এখানে একটা স্টাইল শিট আছে, আমি আরো একটা নেই, স্টাইল ব্লক css। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা স্টাইল শিট। আচ্ছা, এখন আমি স্টাইল শিটটাকে ইন্টিগ্রেট করে নিব। ইন্টিগ্রেট করার জন্য আমরা আগের ক্লাসে যাই, লিংক। এখন আমরা রেফারেন্স দিয়ে দিব css ফোল্ডারের ভিতরে styleblock.css আমরা লিংকিং করে নিয়েছি। এখন আমরা এটাকে একটু ভার্টিক্যাল স্প্লিট করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা আমাদের স্টাইল শিট কোনটা? স্টাইল ব্লক, এটাকে আমরা রাইটে নিয়ে আসছি। এই যে আমাদের স্টাইল ব্লক রাইটে চলে আসছে। এখন আমরা কি করব? এটাকে স্টাইলাইজ করব। আমরা ক্লাস এলিমেন্টকে css এ ধরার জন্য আমার একটা ডট দিয়ে আমার ক্লাস নেমটা লিখে দিতে হয়, কন্টেন্ট। আমরা যদি একটা ডট দিয়ে ক্লাস নেম লিখে দেই এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে প্রপার্টি গুলো লিখবো সেই প্রপার্টি তার css প্রপার্টি হিসেবে সে কাজ করবে। এখন আমরা এই ক্লাসটাকে স্টাইলাইজ করতে চাই। স্টাইলাইজ করার জন্য আমরা তার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই। তার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই ব্ল্যাক। তার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিতে চাই এবং তার কালার মানে হচ্ছে তার ভিতরে যে টেক্সট গুলো থাকবে তার কালার গুলো কি হবে? তার কালার গুলো আমি হোয়াইট দিতে যাচ্ছি। আচ্ছা, এবং আমি একটা তাকে মিনিমাম হাইট দিতে যাচ্ছি, যে সে তার ভিতরে যত কন্টেন্টই থাকুক না কেন, আসলে যত কম কন্টেন্টই থাকুক না কেন, মিনিমাম সে 150 পিক্সেল হবে। আর কন্টেন্ট যত বাড়তে থাকবে আস্তে আস্তে সে অটোমেটিক্যালি নিজেকে তার হাইটটাকে ইনক্রিজ করতে পারবে, নিজের হাইটটাকে সে ইনক্রিজ করতে পারবে। এটি হচ্ছে মিনিমাম হাইটের কাজ। আর ফিক্সড হাইট হচ্ছে তাকে যে হাইটটা দিয়ে দেওয়া হবে সে এই হাইটের বেশি কখনোই হতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা স্টাইলাইজ করে ফেলেছি। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একটা div, একটা ব্লক এলিমেন্ট। দ্যাট মিন্স হচ্ছে একটা ব্লক এলিমেন্ট বলতে আমরা এরকম বোঝাতে পারি একটা বক্স, এরকম একটা বক্স বোঝাতে পারি। এই বক্সের ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সেটি আসবে ব্ল্যাক, এবং যে টেক্সট কালারটা আসবে মানে এখানে যে টেক্সট আমি লিখলাম কন্টেন্ট টেক্সট, এই টেক্সট কালার আসবে হচ্ছে সাদা। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আমরা যদি এখন একটু প্র্যাকটিস ফাইলটাকে দেখি, আমরা যদি এখন আউটপুটটা দেখি, আমাদের আউটপুটটা এরকম আসবে। এটি হচ্ছে আমাদের কন্টেইনার div, কন্টেইনার div এর ভিতরে এটি হচ্ছে আমাদের হেডিং এলিমেন্ট, আর এটি হচ্ছে আমাদের p এলিমেন্ট মানে প্যারাগ্রাফ টেক্সট। প্যারাগ্রাফ টেক্সটের ভিতরে আমি যা লিখেছি এখানে
সেটি শো করছে। এখন আমি কালার দিয়েছিলাম হোয়াইট, তাই আমার টেক্সট কালারগুলো হোয়াইট দেখা যাচ্ছে, এবং আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ব্ল্যাক, তাই ব্ল্যাক দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখন এই লেখাটা কিরকম এই ডিভের সাথে চেপে আছে। এখন যদি আমি চাই যে লেখাটা একটু প্যাডিং দিয়ে দেখাবে, প্যাডিং জিনিসটা কি? প্যাডিং একটি সিএসএস প্রপার্টি যেটি আপনার ডিভের ভিতর থেকে জায়গা নেবে। মানে আমি যদি এখানে যদি আমি লিখি যে কন্টেইনারের মধ্যে যে প্যাডিং 20 পিক্সেল, তাহলে সে উপরে নিচে ডানে বামে সব জায়গায় সে 20 পিক্সেল প্যাডিং দিবে, মানে ভিতর থেকে 20 পিক্সেল জায়গা নেবে। ভিতর থেকে বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ভিতর থেকে বলতে বোঝানো হচ্ছে এই ডিভের ভেতর থেকে, মানে এই কালো অংশটুকুর ভেতর থেকে 20 পিক্সেল জায়গা নেবে। এই আর এখানে প্যাডিং বলতে বোঝায় হচ্ছে ভিতর থেকে জায়গা নেওয়া, আর মার্জিন বলতে বোঝায় হচ্ছে বাইরে থেকে জায়গা নেওয়া। আচ্ছা, আমি এখন এটাকে যদি একটু রিফ্রেশ করি, এই যে আমি দেখতে পাচ্ছি তারা ভিতর থেকে জায়গা নিচ্ছে, এখান থেকে জায়গা নিচ্ছে, উপর থেকে জায়গা নিচ্ছে, নিচ থেকেও জায়গা নিচ্ছে, সব দিক থেকে সে 20 পিক্সেল করে জায়গা নিয়ে নিচ্ছে। এখানে আপনারা আরেকটা জিনিস হয়তো খেয়াল করছেন যে উপরের দিকে তারপর ডানে বামে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট পরিমাণ জায়গা সে স্পেস সে নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি, যেটি অটোমেটিক্যালি মার্জিনের কারণে, অটোমেটিক্যালি যে মার্জিনটা পাবে তার কারণে সে নিয়ে নিচ্ছে। এটিকে যদি আমি দিতে না চাই, এই জিনিসটা যেন নিতে না পারে, তাহলে আমরা কি করতে পারি? স্টার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। স্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে, স্টার সিলেক্টরটার মিনিং হচ্ছে এই সিলেক্টর হচ্ছে গিয়ে সবগুলো, মানে আমার বডির ভিতরে যত এলিমেন্ট আছে, মানে যত ডিভ H1P যা আছে না কেন, যাই থাকুক না কেন, সবগুলোকে সে সিলেক্ট করবে, মানে অল সিলেক্টর হিসেবে সে কাজ করবে। এখন আমি যদি একে লিখি যে সব কিছুর ক্ষেত্রে আমার মার্জিন হবে 0, প্যাডিং হবে 0, মানে সে ভিতর থেকেও কোনো জায়গা নেবে না, সে বাইরে থেকেও কোনো জায়গা নেবে না, তাহলে আমরা দেখতে পাবো সে এই যে এরকম হয়ে গেছে, মানে চেপে গেছে। আমরা যে লুকটা চাচ্ছি সেই লুকটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখন আমাদের স্লাইডে ফেরত যাই, তাহলে ওকে, দেখি আমাদের নেক্সট টপিক কি আছে। একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমাদের ব্লক এলিমেন্টের, যেটি আমরা একটু আগে দেখেছি, তাও এখান থেকে আমি আরেকটু ডিসক্রিপশন দিচ্ছি। এখানে আমাদের বডির ভিতরে একটি ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে যার নাম হচ্ছে সিটি ক্লাসের মধ্যে H1 H2 দিয়ে একটা হেডিং আছে, আরেকটি পি ট্যাগ মানে প্যারাগ্রাফ টেক্সটের ভিতরে একটি টেক্সট আছে। এখন আমি যদি চাই যে আমার ডিভটাকে, আমার যে সিটি ক্লাসের যে ডিভটা আছে সেটিকে আমি স্টাইলাইজ করব, তাহলে আমার ফার্স্টে কি করতে হবে? আমার এই ডিভটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কাকে স্টাইলাইজ করতে চাই। আমি চাই সিটি এই ক্লাসটাকে ধরে আমি এই জিনিসটাকে স্টাইলাইজ করতে চাই। আর আরেকটা জিনিস বলে রাখি যে একাধিক ডিভের ক্লাস নেম সেম হতে পারে, সেক্ষেত্রে একটি ক্লাসে যে স্টাইলগুলো থাকবে, মানে যে স্টাইলিংগুলো থাকবে, সেই নেম দিয়ে যদি অন্য ডিভ করা হয়, সেই ডিভ অটোমেটিক্যালি ওই স্টাইলগুলো পেয়ে যাবে, যার আমি এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমার সিটি যে ডিভটা আছে তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, তাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে, এবং কালার দেওয়া হয়েছে হোয়াইট। কালার মিন্স হচ্ছে গিয়ে টেক্সট কালার, এর ভিতরে যতগুলো টেক্সট থাকবে সবকিছু কালার হোয়াইট হয়ে যাবে, এবং মার্জিন দেওয়া হয়েছে 20 পিক্সেল এবং প্যাডিং দেওয়া হয়েছে 20 পিক্সেল। দ্যাট মিন্স সে বাইরে থেকে জায়গা নেবে 20 পিক্সেল, এবং ভেতর থেকে, মানে এই ভেতর থেকে জায়গা নেবে হচ্ছে 20 পিক্সেল। বাইরে থেকে মিন্স একদম ডিভের বাইরে থেকে, আর ভেতরে এটি বোঝায় হচ্ছে ডিভের ভেতর থেকে, মানে কালো অংশটুকুর ভেতর থেকে জায়গা নেবে 20 পিক্সেল। ওকে, আমাদের এখন দেখানোর কথা ছিল যে একই ক্লাস, সেম ক্লাস দিয়ে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা ক্লাস তৈরি করি, কন্টেন্ট নামে, এবং আমরা যদি আবারও
আমরা যদি এবার h2 নামের একটা যদি হেডিং তৈরি করি, দিস ইজ h2 হেডিং, ওকে। দেন আমরা যদি এখন কালার দেই, আমরা যদি এখন প্যারাগ্রাফ লিখি, দিস ইজ h2 হেডিং কন্টেন্ট। এখন যদি আমরা যদি ওয়েব পেজটিকে রিফ্রেশ দেই, তাহলে দেখব আমাদের আরো একটি ডিভ তৈরি হয়ে গেছে এবং সে ঠিক এই ডিভের মতো স্টাইলিশ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আরেকটার সাথে লেগে গেছে। আমরা যদি একটা আরেকটার থেকে যদি দূরে সরাতে চাই, তাহলে আমার কি দিতে হবে? মার্জিন। কারণ মার্জিন কোথা থেকে জায়গা নেয়? বাইরে থেকে জায়গা নেয়। তাহলে আমার উপরের দিকে যদি আমি মার্জিন দিতে চাই, মানে এখানে যদি আমি উপর থেকে যদি মার্জিন দিতে চাই, তাহলে আমার কি লিখতে হবে? মার্জিন টপ। আর আমি যদি লেফটে মার্জিন দিতে চাই, তাহলে মার্জিন লেফট। আর যদি আমি রাইটে মার্জিন দিতে চাই, মার্জিন রাইট। মার্জিন নিচে দিতে চাইলে মার্জিন বটম। আমি যেহেতু এখন উপরে মার্জিন দিতে চাই, তাহলে আমি দিব মার্জিন টপ। কোথায় দিব? আমি কন্টেন্টের মধ্যে দিব মার্জিন টপ। আমি দিয়ে দিলাম মার্জিন টপ হচ্ছে আমার 10 পিক্সেল। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে দুটি ব্লক এলিমেন্ট এবং ক্লাস, এখানে ক্লাস সেম হওয়ার কারণে তারা সেম স্টাইল, তাদের স্টাইলও সেম হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তাদের টেক্সট কালার হচ্ছে হোয়াইট। এইভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা যদি দেখি যে এখানে কন্টেন্ট আর দুটোই কন্টেন্ট, এর জন্য সেম স্টাইল দুই জায়গাতেই পেয়ে যাচ্ছে। কিন্তু আমার এরকম দরকার হলো যে আমি এখানে একরকম স্টাইল দেবো, এখানে আমি আরেক রকম স্টাইল দেবো। তাহলে আমরা ক্লাসের নেম ভিন্ন দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম কন্টেন্ট 2। আমি যদি কন্টেন্ট 2 দেই, তাহলে এবং আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে দেখবো যে আমার স্টাইলগুলো আর পাবে না। এই যে আমার স্টাইলগুলো কিন্তু আর পাচ্ছে না। আমি মার্জিন দিয়েছিলাম, মার্জিন পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে না, টেক্সট কালার পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? আলাদাভাবে স্টাইল করতে হবে। তাহলে আমি একটু স্টাইল করি, এখানে ডট দিয়ে আমি কি লিখবো? আমি ক্লাস নেম লিখবো। তারপরে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিব? আমি রেড দিয়ে দিই, রেড। আর কালার হোয়াইট দিয়ে দিই, হোয়াইট। তারপর হচ্ছে প্যাডিং, ভিতর থেকে জায়গা নেবে কতটুকু? ভিতর থেকে জায়গা নেবে 20 পিক্সেল। তার মার্জিন আমি মার্জিন টপ দিয়ে দিই, মানে উপর থেকে মার্জিন নিবে 10 পিক্সেল। ওকে। এখন যদি আমরা এটিকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে আমার ভিন্ন ডিজাইন হয়ে গেছে। এখানে আমি কোনো হাইট উল্লেখ করিনি। এখানে যদি আমি একটু হাইট দিয়ে দিই, হাইট, মিনিমাম হাইট ইউজ করি। মিনিমাম হাইট ইউজ করার সুবিধা আছে, আমি আপনাদেরকে একটু আগে সুবিধা সম্পর্কে বলেছি। আচ্ছা, এখানে মিনিমাম হাইট দিয়ে দিতে পারি 150 পিক্সেল। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পাবো আমার দুইটা এলিমেন্টের স্টাইল কিন্তু আলাদা, কারণ আমি তাদের জন্য আলাদা ক্লাস ইউজ করেছি। আচ্ছা, এখন আমরা আবার স্লাইডে ফেরত যাই, দেখি আমাদের এর পরের টপিক হিসেবে কি আছে। এর পরের টপিক হিসেবে আছে লেআউট। আমরা একটু আগে ডিভ এলিমেন্ট এবং আমরা কিছু HTML ক্লাস সম্পর্কে আমরা জানলাম, সেহেতু আমরা যে কোনো লেআউট এখন আমরা করে ফেলতে পারি। এখন আমরা লেআউট জিনিসটা কি, সবার আগে বুঝি লেআউট জিনিসটা কি। লেআউট বলতে আমরা একটা ওয়েব পেজের স্ট্রাকচার বোঝাতে পারি। যেমন আমরা যদি দেখাতে চাই কোনো ওয়েবসাইট যদি এরকম হয়, আচ্ছা আমি নতুন একটা ফাইল নিয়ে নিই। এখন আমার একটা ওয়েবসাইট এরকম হতে পারে যে এখানে একটা হেডার থাকবে, এরকম একটা হেডার থাকবে, তারপরে আমাদের একটা কন্টেন্ট থাকবে, তারপরে একটা ফুটার থাকবে, তারপরে আমাদের কন্টেন্টের মধ্যে একটা
সাইড নেভিগেশন থাকবে, সাইড নেভিগেশন, তো সাইড বার। আচ্ছা, এরপরে আরেকটা থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশন। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি স্টাইলিশ, আমি যদি এই জিনিসটাকে তৈরি করতে চাই, এরকম একটা সিম্পল একটা লেআউট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ডিভ কয়টা নিতে হবে? আমাদের ডিভ নিতে হবে হেডার ডিভ, আচ্ছা, তারপর আমাদের নিতে হবে ফুটার ডিভ, ফুটার, আমাদের নিতে হবে সাইড বার, সাইড বার, আমাদের নিতে হবে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট টেক্সট। আর এই দুইটা ডিভ থাকবে হচ্ছে একটা ডিভের মধ্যে, যার নাম হবে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট ডিভের মধ্যে থাকবে এই দুইটা ডিভ। আমরা যদি এইভাবে যদি একটা লেআউট ডিজাইন করতে চাই, তাহলে আমরা খুব সহজেই ডিজাইনটা করে ফেলতে পারি। আচ্ছা, আমরা একটু স্লাইডে গিয়ে উদাহরণটা প্রথমে লক্ষ্য করি, তারপরে আমরা কাজে নেমে পড়ব। এখানে আমার কি আছে? একটা হেডার আছে, একটা সাইড বার আছে, কন্টেন্ট আছে আর ফুটার আছে। এখানে আমার হেডার একটা আইডি নিয়ে নেওয়া হলো, আর এখানে ক্লাস এবং আইডির মধ্যে একটা তফাৎ আছে। ক্লাস একাধিক নাম, একাধিক নামের ক্লাস, আপনার একটা HTML পেজে একাধিক নামের ক্লাস থাকতে পারে, কিন্তু একটা ডিভ এলিমেন্ট অথবা HTML এলিমেন্টের আইডি হবে ইউনিক, মানে সেটির কোনো রিপিটেশন থাকতে পারবে না, মানে সেম নেমের আইডি একটাই হবে, মানে একটা নেম দিয়ে আইডি একটাই দেয়া যাবে, একাধিক দেয়া যাবে না। কিন্তু ক্লাস নেম আপনারা যত খুশি তত ইউজ করতে পারবেন, মানে একটা ওয়েব পেজে আপনি একাধিক ক্লাস ইউজ করতে পারবেন, কিন্তু আইডি হবে ইউনিক, আইডি একটাই, একটা মাত্রই ইউজ করা যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা এরকম একটা লেআউট তৈরি করার কাজে নেমে পড়ি। আচ্ছা, আমরা ব্র্যাকেটসে চলে যাই। ওকে, আমরা এই ফাইলটার ভিতরেই আমরা কাজ করি। আমরা আগের স্টাইলগুলো এবং আগের কাজগুলো ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমাদের, আমরা যদি একটু এর দিকে দেখি, আমাদের কি আছে? হেডার আছে, সাইড, একটা মেইন কন্টেন্ট, তারপর হচ্ছে দুইটা সাব ডিভ, একটা মেইন কন্টেন্টের ডিভ, সাব, ওই মেইন কন্টেন্টের ভিতরেই দুইটা সাব ডিভ, একটি হচ্ছে সাইড বার আর একটা হচ্ছে কন্টেন্ট টেক্সট, আর পরে গিয়ে একটি আরো একটা ডিভ, ফুটার ডিভ। এখন আমরা জিনিসটাকে করে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের হেডার, তারপর হচ্ছে কি আমাদের কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আরো দুইটা ডিভ আছে, একটা হচ্ছে সাইড বার, আরেকটি আছে হচ্ছে আমার কন্টেন্ট টেক্সট, আর সবার শেষে যাবে হচ্ছে আমার ডিভ, সরি, ডট ফুটার। ওকে, এখন যদি আমি এগুলোকে স্টাইলিশ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার এগুলোকে ধরে নিতে হবে, মানে এই ক্লাসগুলোকে আমার ধরতে হবে। কিভাবে ধরবো? ডট দিয়ে ক্লাস নেম, আমার ক্লাস নেম এখানে কি আছে? হেডার। আমরা এখানে যদি কার্সর রেখে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি, জিনিসটা কপি হতে থাকবে, মানে ক্লাস নেমটা কপি হতে থাকবে। এখন আমরা ক্লাস নেমটা লিখে দিই। এটা হচ্ছে আমাদের কন্টেইনার, এটা হচ্ছে আমাদের সাইড বার, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট টেক্সট, মানে টেক্সট কন্টেন্ট। আচ্ছা, আর এটি হচ্ছে আমাদের ফুটার। আচ্ছা, এটাকে কেটে দিই। এখন আমরা কিভাবে স্টাইল করব? সবার প্রথমে আছে হচ্ছে হেডার। হেডারে আমরা প্রথমে দিব একটা মিনিমাম হাইট, কারণ তার তো একটা হাইট দরকার, নাহলে সে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে। হাইট হচ্ছে 150 পিক্সেল। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, না হলে তো আমরা তার এক্সিস্টেন্স বুঝতে পারবো না যে সে আসলেই আছে।
কারণ না হলে তার ব্যাকগ্রাউন্ডে সাদাই দেখা যাবে। আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার যেটাই আছে সেটি দিয়ে দিই ব্ল্যাক। আর কালার এটির ভিতরে যত টেক্সট আছে সবগুলোর কালার হবে হোয়াইট। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু এখানে একটা H1 দিয়ে আসি, হেডার div। এখানে আমি আরো একটা দেই H1 সাইড বার। ওকে, এখানে দিয়ে দেই টেক্সট কন্টেন্ট, সবার শেষে দিয়ে দিব ফুটার। এখানে টেক্সট অ্যালাইন, মানে যে টেক্সটটা থাকবে তার অ্যালাইনমেন্টটা থাকবে সেন্টারে, সেন্টার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন যদি আমাদের ডিজাইনটা যদি দেখি, এই যে আমাদের ডিজাইনটা ঠিক এরকম দেখা যাচ্ছে। এখন আমাদের সাইড বার ডিজাইন করতে হবে, টেক্সট কন্টেন্ট ডিজাইন করতে হবে, ফুটার ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি। আমার এখানে মিনিমাম হাইট কত হবে? মিনিমাম হাইট হবে 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। আমার কালার হবে হোয়াইট। আমার টেক্সট অ্যালাইন হবে সেন্টার। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এই যে আমার ফুটারও হয়ে গেছে। এখন আমার কাজ করতে হবে সাইড বার এবং টেক্সট কন্টেন্ট নিয়ে। কন্টেন্টে আমাদের কিছু দেওয়ার দরকার নেই, কারণ কন্টেন্টে আমরা কোনো ডিজাইন চাচ্ছি না, আমরা সাইড বারে ডিজাইন চাচ্ছি এবং কন্টেন্ট টেক্সটে ডিজাইন চাচ্ছি। সবার প্রথমে আমার সাইড বারে একটা হাইট দিতে হবে, মিনিমাম হাইট। এটার হাইট একটু বড়, 500 পিক্সেল। আমরা একটু দেখে নেই, এখানে দেখেন আমার সাইড বারের হাইট এবং কন্টেন্টের হাইট কিন্তু সেম, হাইট সেম। সো আমার এটা যদি 500 পিক্সেল হয়, এটাকে 500 পিক্সেল আকারে দিতে হবে। এখানে আমি মিনিমাম হাইট 500 পিক্সেল দিয়ে দেই। আচ্ছা, 500 পিক্সেল। এখন আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই অ্যাকোয়া। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই রেড, কালার দেই হোয়াইট, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইন এবং কালারটা আমরা উপরেরটাতেও দিয়ে দিই, মানে আমাদের সাইড বারেও আমরা দিয়ে দিই। ওকে, এখন যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাইড বারটাও চলে আসছে, আমাদের টেক্সট কন্টেন্টটাও চলে আসছে, আমাদের সবগুলো ডিভ চলে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফটে, উপরে, নিচে, তারপর রাইটে সব জায়গায় আমাদের একটা অটোমেটিক্যালি মার্জিন এবং প্যাডিং পেয়ে যাচ্ছে, যেটি আমি চাই না, যেটি আমি দিতে যাচ্ছি না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা করতে পারি স্টার্ট মানে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করা। এখানে সবগুলো ট্যাগ, মানে বডির ভিতরে যা কিছু আছে সবগুলো HTML ট্যাগকে সিলেক্ট করে আমি যদি লিখি মার্জিন, মানে সব কিছুর মার্জিন হবে 0 পিক্সেল এবং প্যাডিং হবে 0 পিক্সেল, তাহলে আমরা দেখতে পাবো, আমি যদি আরেকবার এখন রিফ্রেশ করি, এই যে আমরা এখন ঠিক মতো দেখতে পাচ্ছি। কিছু কিছু ব্রাউজারে দেখা যাবে হচ্ছে যদি আপনারা মার্জিন প্যাডিং 0 না, ঠিকই আসবে, সমস্যা নেই, আপনারা এইভাবে করলেই সবকিছু ঠিক মতোই দেখতে পাবেন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু প্রবলেম এখন আছে, যেমন আমাদের সাইড বারটা হবে এইটুকু, হতে পারে 25%, উইডথ হবে 25%। আমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে টোটাল উইডথটা হচ্ছে 100%, আমার সাইড বারটা 100% নিয়ে নিচ্ছে। এটা তো আমাদের ঠিক হচ্ছে না, কারণ আমাদের ডিজাইনে আছে আমাদের সাইড বারটা হবে 25% এর মতো,
আর এটি হবে মানে টেক্সট কন্টেন্ট হবে 75% এর মতো। এখন তাহলে আমাদের উইডটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? আমরা ব্র্যাকেটসে চলে যাই। এখন আমরা উইড দিয়ে দিই। উইড, ফুল উইড হচ্ছে আমার 100%। 100% এর ভিতরে 25% নিবে হচ্ছে আমার সাইড বার, এবং আমার বাকি যে 75% উইড আছে সেটি নিবে কে? সেটি নিবে হচ্ছে আমার টেক্সট কন্টেন্ট। কন্টেন্ট টেক্সটের যে ক্লাসটা আছে তাকে আমি 75% দিতে চাই। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই যে এইভাবে আমাদের চলে আসছে, কিন্তু আমার টেক্সট কন্টেন্ট নিচে আসতেছে, আমার আবার দেখা গেছে যে আমার সাইড বার উপরে আসতেছে। এটা তো আসলে ঠিক না। আমার টেক্সট কন্টেন্টটা কোথায় থাকবে? এই সাইডে নিয়ে আসতে হবে, মানে সাইড বারের সাথে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব? আমি এটা একটু মনে রাখার জিনিস, সবসময় মনে রাখবেন যে আমাদের সিএসএস এ একটা প্রপার্টি আছে যেটির নাম হচ্ছে ফ্লট। আমরা যদি কখনো উপরের ডিভকে, উপরের যে ডিভ থাকবে সেই ডিভটাকে যদি ফ্লট করি তাহলে দেখা যাবে নিচের ডিভটা অটোমেটিক্যালি তার লেফটে এসে জায়গা নিচ্ছে, তার ভিতরে লেফটে গিয়ে সে জায়গা নিচ্ছে। তার মানে আমি যদি এই আমার কোন ডিভটাকে উপরে আনা দরকার, আমার এই টেক্সট কন্টেন্ট এই ডিভটাকে আমার উপরের দিকে আনা দরকার, তাহলে আমি ফ্লট লেফট কাকে দিব? আমি সাইড বারকে ফ্লট লেফট দিব। আচ্ছা, তাহলে আমি এটাকে উপরে তোলার জন্য সাইড বারকে ফ্লট লেফট দিয়ে দেখি কেমন আসছে। ফ্লট লেফট। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখব আমার এটা সাইড বারটা, আমার টেক্সট কন্টেন্ট এখানে এসেছে ঠিক আছে, কিন্তু আমার যে সাইড বারটার ভিতরে ঢুকে গেছে আমার টেক্সট কন্টেন্টের প্রায় 25% অংশ। আমরা এটা আসলে আমার সাইড বারের ভিতরে গেছে কিনা সেটি চেক করার জন্য একটু ইনস্পেক্ট করে দেখি। আমরা ইনস্পেক্ট করছি। আচ্ছা, ইনস্পেক্ট করে আমরা যদি এখানে একটু ছোট করি, আচ্ছা আমরা যদি এখানে আমরা সাইড বারের যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি ডিসেবল করে দিই, দেখুন আমাদের পিছনেও চলে গেছে, মানে সাইড বারের ব্যাকগ্রাউন্ডেও আমার টেক্সট কন্টেন্টটা চলে গেছে। এখন আমি যদি চাই যে আমার এই কন্টেন্ট টেক্সটটাকে আমার রাইটে নিয়ে আসতে, মানে আমি ডান দিকে মানে সরিয়ে দিতে, 25% বাইরের দিকে নিয়ে আসতে, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যদি বলি যে আমার কন্টেন্ট টেক্সটের মার্জিন বলতে আগে কি বুঝিয়েছিলাম, সে বাইরে থেকে জায়গা নেবে, মানে তার এই লাল অংশটার বাইরে থেকে সে জায়গা নেবে। আমি যদি মার্জিন দেই, মার্জিন আমার কোন সাইডে মার্জিন দিতে হবে? লেফটে দিতে হবে। সে 25% লেফটে ঢুকে গেছে, তাকে 25% লেফট থেকে বের করার জন্য আমি মার্জিন লেফট দিচ্ছি 25%। এখন যদি আমি দেখি, এই যে এখন দেখি, এখন আমার ঠিক মতো দেখাচ্ছে। আমি যদি 25% এর বেশি দিই তাহলে দেখা যাবে এই যে বেরিয়ে আসতেছে। আমি যত বাড়াবো তত লেফট থেকে বাড়বে, কারণ আমি মার্জিন লেফট করছি। আমার 25% রাখলে ঠিক হচ্ছে। আচ্ছা, আমরা এইভাবেও করতে পারি। আমরা আরো একটা প্রসিডিউর অবলম্বন করতে পারি, যেটি হচ্ছে আমরা তো এটিকে ফ্লট লেফট করেছি, আমরা যদি এটিকে মানে কন্টেন্ট টেক্সটকে যদি ফ্লট রাইট করে দিই তাহলে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমরা কি করেছিলাম। মার্জিন লেফট, এটাকে ডিসেবল করে দিলাম। এখন যদি মার্জিন লেফটের বদলে আমরা যদি লিখি ফ্লট রাইট, এই যে দেখুন আমাদের রাইটে চলে গেছে, আমাদের জিনিসটা রাইটে চলে গেছে। তবে ফ্লট লেফট রাইট করার থেকে এই জিনিসটা বেশি সুবিধাজনক, মানে মার্জিন লেফট করে করাটা বেশি সুবিধাজনক। আচ্ছা, এখন তাহলে আমরা এটিকে আচ্ছা এটি তো আমরা ফায়ারবাগ দিয়ে দেখেছি, এটি এখানে আমরা যাই করি না কেন এটি সেভ হবে না। রিফ্রেশ দিলে আমরা আগে যা করেছিলাম তাই ফেরত পাবো। আচ্ছা, তাহলে আমরা এখন কাজটা করি। আমরা কোথায়? এখানে মার্জিন লেফট কত দিব? আমার এখানে আমি উইড দিয়েছিলাম কত? 25%। তাহলে আমার এখানে মার্জিন লেফট দিতে হবে 25%। আচ্ছা, এখানে পার্সেন্টেজ দেওয়ার একটা সুবিধা আছে, তারা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে। রেসপন্সিভ মানে কি? আসলে রেসপন্সিভনেস মানে হচ্ছে গিয়ে, এখন যদি আমি একটু রিফ্রেশ করি, আমি যদি এখন ব্রাউজারটাকে ছোট করি তারা এই ডিভগুলা অটোমেটিক্যালি ছোট হতে থাকবে, এই ডিভগুলো অটোমেটিক্যালি ছোট হবে।
এই যে আমার এই ডিপগুলো অটোমেটিক্যালি ছোট হচ্ছে। আবার যদি বড় করি এই ডিপগুলো অটোমেটিক্যালি বড় হচ্ছে, নিচে কোনো স্ক্রল বার আসবে না। আমরা যখন ছোট কোনো ডিভাইসে যখন একটা ওয়েবসাইটকে ওপেন করি তখন দেখা যায় আমাদের যদি সাইড স্ক্রল করে যদি দেখতে হয়, মানে নিচে যদি স্ক্রল বার আসে, তাহলে সেটা খুব বিরক্তিকর হয়। এবং আমাদের সাইটটা যদি উপরে যদি স্ক্রল থাকে সেটা আমরা উপর নিচ করে দেখতে পারি, টাচ স্ক্রিনে আমরা উপর নিচ করে দেখতে পারি, সেটাতে কোনো সমস্যা হয় না। বাট আমাদের যদি একটা সাইট যদি সাইড স্ক্রল করে দেখতে হয়, সেটা আমাদের জন্য আসলেই একটু বিরক্তিকর হয়ে যায়। এই জন্যই এই রেসপন্সিভনেস খুবই জনপ্রিয় একটা প্রসিডিউর। আচ্ছা, এই পার্সেন্টেজের মাধ্যমে আমরা লেআউটগুলোকে রেসপন্সিভ করতে পারি, মানে আমরা একটা আমাদের ওয়েবসাইটের লেআউটকে রেসপন্সিভ করে নিতে পারি। আচ্ছা, আমরা আবার আমাদের স্লাইডে ফিরে যাই। ওকে, এরপরে আসতেছে রেসপন্সিভনেস জিনিসটা কি, যা আমরা একটু আগেই বলেছি। আচ্ছা, আমি আবারও বলছি, রেসপন্সিভনেসের বাংলা মিনিং হচ্ছে গিয়ে সংবেদনশীলতা। আচ্ছা, সংবেদনশীলতা হচ্ছে এরকম জিনিস যে ব্রাউজার যেন বুঝতে পারে যদি আমি ব্রাউজার স্ক্রিনকে ছোট করি, মানে আমাদের স্ক্রিন সাইজ যদি ছোট হয়, তাহলে আমাদের ওয়েবসাইট অটোমেটিক্যালি আস্তে আস্তে সে নিজেকে ছোট করে নিতে পারবে এবং তার কোনো সাইড স্ক্রল আসবে না। এটি হচ্ছে রেসপন্সিভনেস। মানে আমাদের এখন কেন আমরা এই রেসপন্সিভনেস সাইটে ইউজ করব, এই রেসপন্সিভ সাইট হওয়ার খুবই দরকারি, কারণ আমরা রিয়েল লাইফে যে জিনিসগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করি সেটির মধ্যে আছে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, তারপর আমাদের আইপ্যাড, তারপরে হচ্ছে আমাদের ট্যাবলেট, দেন দেখা গেছে আমরা ফোন দিয়ে আমরা ওয়েবসাইট ভিজিট করি এখন সচরাচরই। এখন আমাদের এক একটা মিডিয়া, এগুলো হচ্ছে এক একটা মিডিয়া যেইগুলোর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে দেখতে পারি বা ভিজিট করতে পারি। এখন এক একটা ডিভাইসের এক এক রকম সাইজ আছে, এখন এক একটা ডিভাইসের এক এক রকম সাইজ। এখন আমরা যদি একটা ফিক্সড সাইজের, মানে একটা ফিক্সড উইডের যদি একটা আমি ওয়েবসাইট তৈরি করি, তাহলে দেখা যাবে আমরা অনেক ডিভাইসেই হয়তো সেটি আমরা ভালো মতো দেখতে পাবো না। কিন্তু সেখানে যদি আমরা রেসপন্সিভনেস ম্যাটারটা জিনিসটা যদি নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আমরা সবগুলো জায়গায়, মানে আমরা আমাদের ডেস্কটপেই বলুন, ল্যাপটপেই বলুন, আইপ্যাডেই বলুন, ট্যাবলেট পিসিতেই বলুন, আর আপনি ফোনেই বলুন, আপনি সব জায়গাতেই ঠিক মতো আপনার সাইটের ভিউটা দেখতে পাবেন। আর আমাদের সাইট রেসপন্সিভনেস যদি সাইটে থাকে, তাহলে আমাদের অবশ্যই একটা সাইটে ভিজিটরের সংখ্যা অনেক বেশি বাড়বে। এবং রেসপন্সিভনেস এখন খুব পপুলার একটা ম্যাটার, যেটি আমাদের প্রত্যেকটি ওয়েবসাইটে ইউজ করা হয়। এখন রেসপন্সিভ আমরা কিভাবে করতে পারি, একটু আগে দেখালাম আপনাদের, পার্সেন্টেজ ইউজ করে আমরা লেআউটগুলোকে রেসপন্সিভ করতে পারি। কিন্তু মেইনলি রেসপন্সিভ করার জন্য আমাদের কিছু সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, যেমন বুটস্ট্র্যাপ, যেটি আপনাদের এই কোর্সের পরেই করানো হবে। বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটকে আমরা রেসপন্সিভ করতে পারি। আর আমাদের ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য আরো একটি ফ্রেমওয়ার্ক আছে, যেটি হচ্ছে লেস ফ্রেমওয়ার্ক। এই লেস ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজকে আমরা রেসপন্সিভ করতে পারি। এখন আমরা যদি রেসপন্সিভনেসের যদি কিছু উদাহরণ দেখাতে যাই, তাহলে আমরা একটু লিখে সার্চ দিই, ডেমো অফ রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, সরি, আমার নেট কানেকশন কানেক্ট করে নিই। ওকে, এখন যদি আমি ট্রাই अगेन দিই, এই যে আমার ওপেন হচ্ছে। আমাদের একটা এই সাইটটাকে, এটা একটা রেসপন্সিভ সাইট। আচ্ছা, আমি একটু দেখি, এই যে দেখুন আমি ব্রাউজার ছোট, এই যে দেখুন আমি ব্রাউজার ছোট করছি, সেগুলো অটোমেটিক্যালি ছোট হচ্ছে। আমার নিচে স্ক্রল বার এখনো আসতেছে না, কিন্তু প্রপারলি রেসপন্সিভ না, কারণ আমার বেশি ছোট করলে আবার রেসপন্সিভনেসটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, এটি রেসপন্সিভ ওয়েবসাইটের একটা ডেমো ধরতে পারেন। আচ্ছা, আমরা আরো কিছু ডেমো দেখে আসি, যে আমাদের ব্রাউজার স্ক্রিন ছোট বড় করলে আমাদের সাইটটা ছোট বড় হবে, মানে কোনো সাইড স্ক্রল আসবে না। ডেমো
রেসপন্সিভ ওয়েবসাইটের ডেমো হিসাবে আমরা এই সাইটটার কথা উল্লেখ করতে পারি। আমরা যদি এই সাইটটির দিকে তাকাই তাহলে আমরা ব্রাউজার স্ক্রিন ছোট করার সাথে সাথে দেখুন এটিও ছোট হচ্ছে। এই যে এখানে আরো ছোট করলে এই যে এখানে একটা ন্যাপবার তৈরি হবে যেটি হচ্ছে মোবাইল মেনু হিসেবে পরিচিত। এগুলো এইভাবে হয়ে গেছে। এখন আমি যত ছোট করব সেটি আরো বেশি ছোট হবে, মানে আমার এখানে নিচে কোনো সাইড স্ক্রল আসছে না। এই জিনিসটা কি বলা হয়? রেসপন্সিভনেস। আপনার স্ক্রিন যতই ছোট হোক না কেন আপনার সাইটের ভিউ ঠিক থাকবে। আচ্ছা, এখন আমি আরো একটা শর্টকাট বলে দিচ্ছি। এখানে আপনি রেসপন্সিভনেস চেক করার জন্য আপনি Ctrl+Shift+M, ফায়ারফক্সের জন্য Ctrl+Shift+M প্রেস করলে আপনি এখানে অনেক রেজুলেশনের ভিউ পাবেন। যেমন এখানে 320x480 পিক্সেলের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আপনি একটু বড় করলে বড় হবে। আপনি এভাবে চেক করতে পারেন রেসপন্সিভনেস। ওকে, এটি ক্লোজ করার জন্য আমরা যদি এখানে ক্রসে ক্লিক করি দেন ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই। ওকে, আইফ্রেম জিনিসটা কি? আইফ্রেম হচ্ছে এমন একটা জিনিস যেটির একটা ওয়েবসাইটকে, একটা ওয়েব পেজকে আরেকটা ওয়েব পেজের মধ্যে আপনি শো করাতে পারবেন, এরকম একটা জিনিস হচ্ছে আইফ্রেম। আচ্ছা, আইফ্রেমের মধ্যে কিছু অ্যাট্রিবিউট রয়েছে, যেমন সোর্স অ্যাট্রিবিউট, যে আমার কোন ওয়েব পেজকে আমি দেখাতে যাচ্ছি, আমার নিজস্ব আমার ওয়েবসাইটের ওয়েব পেজের ভিতরে আমি কোন ওয়েব পেজটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছি তার ইউআরএলটা আমার সোর্সের ভিতরে দিয়ে দিতে হবে, এবং হাইট এবং উইডথ দিয়ে দিতে হবে, যে আমার হাইট এবং উইডথ কতটুকু হবে, কতটুকু হাইট উইডথ নিয়ে আমার সাইটটা আমার পেজে শো করবে সেটি দিয়ে দিতে হবে হাইট উইডথের মাধ্যমে। হাইট উইডথ পিক্সেলও দিতে পারেন আপনারা, পার্সেন্টেজেও দিতে পারেন, সেটি আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এবং পার্সেন্টেজে দিলে আপনাদের যেটি এর আগেই বলেছি, পার্সেন্টেজ ইউজ করলে রেসপন্সিভনেস থাকবে, আর পিক্সেলে ইউজ করলে সেটি ফিক্সড হবে। আচ্ছা, এখন আমি যদি আইফ্রেম ট্যাগটার দিকে খেয়াল করি, এক্সাম্পলের ভিতরে আইফ্রেমের পরে আমাদের কি আছে? সোর্স, মানে আমাদের যেই পেজটাকে শো করবে আইফ্রেমের মধ্যে সেটার সোর্স উল্লেখ করা আছে, এবং সেটির সোর্স উল্লেখ করতে হবে, এবং একটি উইডথ, এখানে উইডথ দেওয়া আছে 200, দ্যাট মিন্স 200 পিক্সেল হিসেবে নেবে। এখানে হাইট দেওয়া আছে 200, মানে 200 পিক্সেল হাইট আইফ্রেমটা হবে। আর এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, টার্গেট অ্যাট্রিবিউট। লিংকের ভিতরে যদি টার্গেট অ্যাট্রিবিউটে যদি আমরা আইফ্রেমের নেমটা দিয়ে দিই তাহলে লিংক প্রেস করার সাথে সাথে আইফ্রেমটা আমাদের সামনে ভিজিবল হবে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করে আসি। আচ্ছা, এইখানেই আমরা আরেকটা নতুন ফাইল বানাই। সরি, এখানে সিএসএস এর মধ্যে ফাইলটা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে ডিলিট করে দেই। ডিলিট। ওকে, এখন আমরা ফাইলটা তৈরি করব হচ্ছে আমাদের রুটে, মানে এইখানে। আচ্ছা, নিউ ফাইল, বারবার এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা নতুন ফাইল তৈরি করি iframe নামে .html। ওকে, এখন আমরা স্প্লিট ভিউটাকে নো স্প্লিট করে দেই। আমরা শুধু iframe html টাকে কোড লিখতে যাচ্ছি, html মানে html এর বেসিক কোডিংগুলো লিখে দিলাম iframe। এখন আমরা তৈরি করব হচ্ছে iframe তৈরি করব। iframe এর সোর্স উল্লেখ করব। সোর্স কোথায় আছে? সোর্স হচ্ছে আমার ব্লক, মানে একটু আগে যে আমরা পেজটাকে ডিজাইন করেছি আমরা সেটাকে সোর্স হিসেবে দিয়ে দিলাম, block-class.html। আচ্ছা, এখন আমি উইডথ দিব হচ্ছে 200 না, আমি 300, আর হাইট দিব 200 পিক্সেল। আচ্ছা, এখন যদি আমি ক্লোজ করি এবং এখন যদি আমি এটিকে ওপেন করি তাহলে আমার কোনটা? আমার হচ্ছে iframe html। এটিকে যদি আমি ফায়ারফক্সে ওপেন করি তাহলে আমাদের iframeটা ভিজিবল হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের iframe। দেখেছেন, এখানে রেসপন্সিভ লেআউটের কারণে আমাদের এখানে iframe এর মধ্যেও রেসপন্সিভনেস জিনিসটা আছে, যার কারণে আমাদের নিচে স্ক্রল বারটা আসেনি।
এই জিনিসটাকে এখন আমি উইড দিতে যাচ্ছি 100%। যদি আমি উইড 100% দিতে চাই তাহলে আমার এইখানে উইডে গিয়ে 100% এই জিনিসটা লিখে দিতে হবে। আর এইখানে আমি দিতে পারি 500 পিক্সেল। এটি যদি দেই তাহলে দেখা যাবে এই যে ঠিক এরকম একটা ভিউ চলে আসছে। এখন আমি যদি চাই যে আমার ফার্স্টে আমার কোনো জিনিস ভিজিবল হবে না, মানে কোনো কিছু ভিজিবল হবে না, যখন আমি একটা লিংকে ক্লিক করব তখন আমার আইফ্রেমটা ভিজিবল হবে, সেটি কিভাবে করব? আচ্ছা, আমরা যদি এখন আইফ্রেমের ভিতরে যে সোর্সটাকে আমরা যদি ক্লিকেবল করতে চাই, যে আমরা আইফ্রেমের ভিতরে যা দেখাবে সেটা আমরা একটা লিংকে ক্লিক করার পরে সেটি ভিজিবল হবে, এর আগে সেটি ইনভিজিবল থাকবে। সেটির জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে হাইপার রেফারেন্সটা দিয়ে দিতে হবে। এখানে যে লিংকটা আছে সেই লিংকটা আমি যদি হাইপার রেফারেন্সে দিয়ে দিই এবং এটাকে আমি কেটে দিই, এখানে আইফ্রেমে কোনো সোর্স থাকবে না। আচ্ছা, এখন আমি এখানে একটা নেম দিয়ে দিব, আইফ্রেমের নেম আইফ্রেম দিয়ে দিতে পারি। আচ্ছা, আইফ্রেমের নেম দিয়ে এখন আমি টার্গেট হিসেবে আমি দিয়ে দিতে পারি আইফ্রেমের যে নামটা আছে সেই নামটা আমি উল্লেখ করে দিতে পারি। এবং এখন আমি আমার লিঙ্কিং এর ভিতরে ওপেন ব্লক এন্ড ডেমো, এটি হচ্ছে আমার লিংক। এই লিংকটা নেম দিয়ে দিলাম। আমি যখন এইখানে হিট করব, প্রেস করব, এই লিংকের উপরে প্রেস করব, তখন এই টার্গেট অ্যাট্রিবিউটটা অ্যাক্টিভ হয়ে আমার এই আইফ্রেমটাকে ইন্ডিকেট করে এটির ভিতরে, এই আইফ্রেমের ভিতরে আমার এই হাইপার রেফারেন্সের যে লিংক আছে সেই লিংকটা এই আইফ্রেমের মধ্যে ওপেন করবে। আচ্ছা, আমরা একটু দেখে আসি। এখন যদি আমি একটু ক্লিক করি, একটু ক্লোজ করে দেন আমরা এখান থেকে ওপেন করি, এই যে এইভাবে আমার আইফ্রেমটা শো করবে। যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এই ভিউটা চলে আসবে, মানে এটি শো করবে, মানে এটি ভিজিবল হবে। আর ক্লিক না করা অবস্থায় এটি ভিজিবল হবে না, জাস্ট এই ব্লকটাই শো করবে। আচ্ছা, আমরা এখন আবার আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। আচ্ছা, আইফ্রেম জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে জাভাস্ক্রিপ্ট ইন এইচটিএমএল। আমরা এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে পারি, আমরা জাস্ট এখানে শুধু এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্টের কিভাবে ইউজ করতে পারি সেটাই দেখাবো খুব সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, আমরা শুধু ইন্টারনাল জাভাস্ক্রিপ্টটাই দেখাই। যে এখানে আমাদের একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের একটা আইডি দিয়ে নিই। আইডি সবসময় ইউনিক হবে, মানে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের আইডি, একটা এইচটিএমএল ট্যাগ থেকে অন্য একটা এইচটিএমএল ট্যাগের আইডি সবসময় আলাদা হতে হবে, কখনো আইডি সেম হতে পারবে না। ক্লাস যেমন সেম হতে পারে, আইডি কখনোই সেম হতে পারে না। আচ্ছা, এখন আমরা যদি এখানে আইডি লিখে দিয়েছে, আইডি প্যারাগ্রাফ লিখে দিলাম। এখন যদি আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করি তাহলে আমাদের এটা ছোট হাতের হবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে document dot get element by id, এর ভিতরে ইনভার্টেড কমার মধ্যে থাকবে আমার যেটির ভিতরে আমি একটা টেক্সট ইনপুট করতে চাই সেটি, তারপর ইনার HTML ট্যাগটার ভিতরে কি থাকবে, হ্যালো জাভা স্ক্রিপ্ট। এখন যদি আমি সেমিকোলন দেই এবং পেজটাকে যদি রিফ্রেশ করি, আচ্ছা আমরা এটাকে কেটে দিয়ে আবার এখান থেকে ওপেন করি আইফ্রেম, আসেনি। আচ্ছা, এখন যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই তাহলে আমাদের বডির যেখানে এন্ডিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগের উপরে আমাদের স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ লেখার পরে আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, যে যত কোড আছে সব আমাদের এখানে লিখতে হবে। এটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের নরমালি আমরা যেভাবে ডিক্লেয়ার করতে পারি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, এইভাবে আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ডিক্লেয়ার করতে পারি। এখন যদি আমি লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখন যদি আমি এখানে আমাদের আইডিটা লিখে দেই, এখানে যদি আমি লিখি ডট ইনার HTML, মানে আমাদের প্যারাগ্রাফ আইডি যে HTML ট্যাগটা আছে তার ভিতরে কি লেখা থাকবে, হ্যালো জাভা স্ক্রিপ্ট। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, হ্যাঁ আমরা দেখতে পাবো আমাদের হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটা শো করছে। ওকে, আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই, দেখি এখন আছে আমাদের HTML হেড। HTML হেড হচ্ছে HTML হেড হচ্ছে গিয়ে আমাদের এলিমেন্ট, এটি হচ্ছে কন্টেইনার অফ মেটাডাটা। এটি হচ্ছে মেটাডাটার একটা কন্টেইনার হিসেবে আমাদের হেডটা কাজ করে। এবং হেড এখানে মেটাডাটা জিনিসটা কি, মেটাডাটা হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা। এখন আমাদের যে HTML পেজটা আছে তার টাইটেল সেটি একটা মেটাডাটার মধ্যে কিন্তু পড়ে, কারণ সে কিন্তু আমাদের HTML পেজটার নাম কি সেই নামটা সে উল্লেখ করছে। এখন আমাদের মেটাডাটা হিসেবে মেটাডাটা ট্যাগগুলো কি আছে, যেমন মেটাডাটা ট্যাগগুলোর মধ্যে আছে যেগুলো আমরা হেডের মধ্যে নরমালি ডিক্লেয়ার করি, সেগুলোর ভিতরে রয়েছে টাইটেল, স্টাইল, মেটা, লিঙ্ক এবং স্ক্রিপ্ট। আমাদের স্টাইলের মাধ্যমে আমরা CSS স্টাইল ডিক্লেয়ার করি, স্ক্রিপ্টের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলো ডিক্লেয়ার করি, আর টাইটেলের মাধ্যমে আমরা টাইটেল ডিক্লেয়ার করি। আমাদের যে ওয়েব পেজটা আমরা তৈরি করি তার টাইটেল কি হবে সেই টাইটেলটাকে ডিফাইন করি। এবং মেটার মাধ্যমে আমরা বেশ কিছু কাজ করতে পারি। মেটা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটির জন্য আমাদের মেটা ট্যাগটা বেশ ইউজফুল, এটা আমাদের ইউজ করতে হয়। আর লিঙ্কের মাধ্যমে আমরা যে কোনো CSS লিঙ্ক করতে পারি। আচ্ছা, এখন আমরা আমাদের আরো একটা অ্যাট্রিবিউট আছে, যেমন HTML এলিমেন্ট। HTML হচ্ছে আমাদের HTML পেজের রুট এলিমেন্ট। এই রুট ট্যাগের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে যেটি রিকমেন্ডেড ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা আমাদের ডিফাইন করে দেওয়া উচিত, যেটি আমাদের সার্চ ইঞ্জিনে অনেক বেশি সুবিধা দেয়। যেমন আমরা যদি ল্যাঙ্গুয়েজ ENUS মানে ইংলিশ US এটি যদি উল্লেখ করে দেই, তাহলে সেটি ডিক্লেয়ার করে যে তার যে ওয়েব পেজটা তৈরি করা হচ্ছে তার ভিতরে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হচ্ছে। এটি অ্যাপ্লিকেশনের অ্যাক্সেসিবিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সার্চ ইঞ্জিনের জন্য খুব ভালো একটা ভূমিকা রাখে। ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্তই ছিল আজকের টিউটোরিয়াল। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য।